সপ্তম ভূগোল শিক্ষক, পেজ 172, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। নিচের প্রশ্নগুলির 9-10টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে কেন? অথবা এশিয়ার ভৌগোলিক গুরুত্ব লেখো। এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে কারণ ভূতাত্ত্বিক বৈচিত্র্য। এশিয়া মহাদেশ বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের সাক্ষ্য বহন করে। এই মহাদেশে একদিকে যেমন দুটি প্রাচীন স্থলভাগ আঙ্গারাল্যান্ড এবং গন্ডোয়ানাল্যান্ডের অংশবিশেষ রয়েছে, তেমনি অন্যদিকে নবীন পাললিক শিলার দ্বারা গঠিত হিমালয় পর্বতমালা এবং অতি নবীন ভূমিভাগ সুন্দরবনের অবস্থান লক্ষ্য করা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। এখানে যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থান করছে, তেমনি পৃথিবীর স্থলভাগের নিম্নতম স্থান মরুসাগরও এই মহাদেশেই অবস্থিত। নেক্সট পেজ 173। জলবায়ুগত বৈচিত্র্য। এশিয়ার উষ্ণতম স্থান ইরানের দাস্ত-ই-লুট। গ্রীষ্মকালীন উষ্ণতা 70.6 ডিগ্রি সেলসিয়াস ব্র্যাকেটে। যেমন পৃথিবীর উষ্ণতম স্থান, তেমনি এশিয়ার তথা পৃথিবীর শীতলতম স্থান ওইমিয়াকন ব্র্যাকেটে -71.2 ডিগ্রি সেলসিয়াস এই মহাদেশেই রয়েছে। আবার সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম 1392 সেন্টিমিটার বছরে এই মহাদেশেই অবস্থিত। নদ নদী ও হ্রদের বৈচিত্র্য। এখানে যেমন তুষার গলা জলে পুষ্ট নদী রয়েছে, তেমনি বৃষ্টির জলে পরিপূর্ণ ছোট ছোট নদীও রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর এবং পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশেই অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদ। এই মহাদেশের উত্তরভাগে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমি যেমন রয়েছে, তেমনি মরু অঞ্চলে জেরোফাইট উদ্ভিদও রয়েছে। প্রশ্ন 2, এশিয়ার ভূপ্রকৃতির বিবরণ দাও। উত্তর, এশিয়ার ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যময়। ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে এশিয়াকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। উত্তরের সমভূমি। 1, অবস্থান। এই সমভূমিটি পশ্চিমে ক্যাস্পিয়ান সাগরের তীর থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত এবং দক্ষিণে মধ্যভাগের পর্বতমালার উত্তর থেকে উত্তরে সুমেরু মহাসাগর পর্যন্ত বিস্তৃত। 2, বিবরণ। এই অঞ্চলকে 3 ভাগে ভাগ করা যায়। এ, ক্যাস্পিয়ান সাগর ও আরল সাগরের মাঝের অংশ তুরানের নিম্নভূমি নামে পরিচিত। বি, অব ইনিসি নদীর সমভূমি। সি, সাইবেরিয়া শিল্ড অঞ্চল। এবারে বক্সের মধ্যে আছে আরও জানো। এশিয়ার বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগগুলি সম্বন্ধে আরও জেনে নাও। এশিয়ার ভূপ্রকৃতি, এটাকে 6 ভাগে লাইন টেনে 6টা বক্স করে চিত্র টেনেছে। এশিয়ার ভূপ্রকৃতি লাইন টেনে 6টা ভাগ, এটা হলদে দিয়ে 6টা বক্স বানিয়েছে। প্রথমটা উত্তরের সমভূমি অঞ্চল, তারপরে মধ্যভাগের পর্বতমালা ও উচ্চ মালভূমি অঞ্চল। তৃতীয়টা দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল। চতুর্থ দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল। পরেরটা উপকূলের সমভূমি অঞ্চল। লাস্টটা দ্বীপ অঞ্চল। এবারে প্রথমটা উত্তরের সমভূমি অঞ্চলটাকে আবার 3 ভাগে ভাগ করেছে। সাইবেরিয়ান শিল্ড, তুরান অববাহিকা আর পশ্চিম সাইবেরিয়ার সমভূমি। দ্বিতীয়টা মধ্যভাগের পর্বতমালা ও উচ্চ মালভূমি অঞ্চলটাকে আবার 3 ভাগে ভাগ করেছে। এগুলো সব গ্রিন বক্স বানিয়েছে। পামির গ্রন্থি থেকে নির্গত পর্বতমালা। সেকেন্ডটা হচ্ছে আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত পর্বতমালা। থার্ডটা হচ্ছে উচ্চ মালভূমি ইউনান, তিব্বত, পামির ইরানের মালভূমি। এরপরেরটা দক্ষিণের প্রাচীন মালভূমি অঞ্চল। দাক্ষিণাত্য মালভূমি, আরবীয় মালভূমি, ইউনান ও ইন্দোচীন মালভূমি।
চতুর্থটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে লাইন টেনে, 5টা গ্রিন বক্স। প্রথমটা হচ্ছে দক্ষিণ ও পূর্বের নদী গঠিত সমভূমি অঞ্চল, এটাকে 5টা ভাগে ভাগ করেছে। মেসোপটেমিয়া সমভূমি, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, মেকং ও মেনাম সমভূমি, ইরাবতী ও সালুইন সমভূমি, তারপরে আমুর, হোয়াংহো, ইয়াংসি কিয়াং ও সিকিয়ার সমভূমি। লাস্টটা দ্বীপ অঞ্চল, তাকে 4 ভাগে ভাগ করেছে। ভারত মহাসাগরীয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ অঞ্চল, সুমেরু মহাসাগরীয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ অঞ্চল, ভূমধ্যসাগরীয় দ্বীপ ও দ্বীপপুঞ্জ অঞ্চল। এর সবকটাই দ্বীপ অঞ্চলের। বক্সটা এখানে শেষ হলো। তারপরে মধ্যভাগের উঁচু পার্বত্য ভূমি, এই অংশে পামির এবং আর্মেনীয় গ্রন্থি থেকে অসংখ্য পর্বত বিভিন্ন দিকে প্রসারিত, যথা 1. পামির গ্রন্থি থেকে হিমালয়, কারাকোরাম, কুয়েনলুন, তিয়েনশান, হিন্দুকুশ, সুলেমান, আলতিনতাগ, আলতাই, সায়ান প্রভৃতি পর্বত প্রসারিত হয়েছে। 2 নম্বর, আর্মেনীয় গ্রন্থি থেকে এলবুর্জ, পল্টিক, টরাস প্রভৃতি পর্বত প্রসারিত। দক্ষিণের নিচু ক্ষয়প্রাপ্ত মালভূমি, এশিয়ার দক্ষিণে 3টি প্রাচীন ভূমিভাগ রয়েছে। 1. আরব মালভূমি, 2. দাক্ষিণাত্য মালভূমি, 3. ইন্দো-চীন মালভূমি। নদী অববাহিকার সমভূমি, এশিয়ার ওব, ইনিসি, লেগ, আমুর, ইয়াংসি কিয়াং, ইরাবতী, মেকং, গঙ্গা ব্রহ্মপুত্র, টাইগ্রিস, ইউফ্রেটিস ইত্যাদি নদী অববাহিকা সমভূমি বিশেষ উল্লেখযোগ্য। এগুলি কৃষি সমৃদ্ধ ও জনবহুল। উপকূলের সমভূমি, এশিয়ার পশ্চিম দিক ব্যতীত 3 দিক সমুদ্র বেষ্টিত। এই উপকূলে কোনো অংশ সংকীর্ণ এবং কোনো অংশ চওড়া। দ্বীপপুঞ্জ, প্রশান্ত এবং ভারত মহাসাগরের অসংখ্য ছোট বড় প্রচুর আগ্নেয় পলিসঞ্চিত এবং প্রবাল দ্বীপ রয়েছে। পেজ 174, এটাতে আগে এশিয়ার ভূপ্রকৃতির ম্যাপটা দিয়েছে। এরপরে প্রশ্ন 3, এশিয়ার উত্তরের সমভূমির বিবরণ দাও। অবস্থান, এই সমভূমিটি পশ্চিমে কাস্পিয়ান সাগরের তীর থেকে পূর্বে বেরিং প্রণালী ও দক্ষিণে মধ্যভাগের পর্বতমালার উত্তর থেকে উত্তরে সুমেরু মহাসাগর পর্বত বিস্তৃত। এই সমভূমিটি এশিয়ার প্রায় 20% স্থান জুড়ে বিস্তৃত। বিবরণ, সমগ্র অঞ্চলকে তাদের উৎপত্তি, গঠন এবং প্রকৃতি বিচারে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. তুরানের নিম্নভূমি। এ. অবস্থান, কাস্পিয়ান সাগর ও আরল সাগরের মধ্যবর্তী অংশে তুরানের নিম্নভূমি অবস্থিত। বি. সৃষ্টির কারণ, এই অঞ্চলটি সমুদ্রভাগ থেকে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে উত্তর সাগরে বালি সঞ্চিত হয়ে এই অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে 3 থেকে 10 মিটার নিচে অবস্থিত। এই অঞ্চলে বৃষ্টিপাতের অভাবের ফলে কারাকুম ও কিজিকুম মরুভূমির সৃষ্টি হয়েছে। 2 নম্বর, ওব ইনিসি নদীর সমভূমি। এ. অবস্থান, এটি পশ্চিমে ইউরাল পর্বত থেকে পূর্বে ইনিসি পর্বত পর্যন্ত বিস্তৃত। বি. সৃষ্টির কারণ, এই অঞ্চলটি ওব, ইনিসি ও তাদের শাখা নদীর দ্বারা পরিবেষ্টিত। এই নদীগুলি মধ্য এশিয়ার উচ্চভূমি থেকে নির্গত বলে প্রচুর পলি বহন করে নিম্নভূমি অংশে সঞ্চয় করে সমভূমি গঠন করেছে। 3. সাইবেরিয়ান শিল্ড অঞ্চল। এ. অবস্থান, পশ্চিমে ইডিসি নদীর উপত্যকা থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত। বি. সৃষ্টির কারণ, ভূবিজ্ঞানীরা মনে করেন এই শিল্ড অঞ্চলটি আজ থেকে প্রায় 100 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এই প্রাচীন ভূমিভাগগুলি এত বেশি কাঠিন্য লাভ করে যে
কোনো রকমের ভূ আন্দোলন এই ভূমিভাগকে আন্দোলিত করতে পারে না। নদী, হিমবাহ প্রভৃতি ক্ষয়কারী শক্তি এই ভূমিভাগের প্রকৃত উচ্চতা কমিয়ে দিয়েছে। প্রশ্ন 4, এশিয়ার জলবায়ু বৈচিত্র্যময় কেন? এশিয়া মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হল অক্ষাংশগত। প্রথম পয়েন্ট, অক্ষাংশগত। এশিয়া মহাদেশটি 10 ডিগ্রি দক্ষিণ থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। সেই জন্য এই মহাদেশের দক্ষিণাংশ উষ্ণমণ্ডলে, মধ্যভাগ নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং উত্তর ভাগ হিমমণ্ডলে অবস্থিত। নেক্সট পেজ, পেজ 175। সমুদ্র থেকে দূরত্ব। এই সমস্ত অঞ্চলগুলি সমুদ্র তীর থেকে প্রায় 2000 থেকে 2500 কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে চরম ভাবাপন্ন জলবায়ু দেখা যায়, যেই কারণে তিব্বত অঞ্চলে গ্রীষ্মকালে 40 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে। আর সমুদ্র তীরবর্তী অঞ্চলে সবসময়ই সমভাবাপন্ন জলবায়ু দেখা যায়। উচ্চতার তারতম্য। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায় বলে এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চলগুলিতে সারা বছর তাপমান কম হয়, যেই কারণে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে সর্বদা শীতল জলবায়ু দেখা যায়। ভূপ্রকৃতির প্রভাব। এশিয়ার মধ্যভাগে সুউচ্চ পর্বতশ্রেণী পূর্ব পশ্চিমে প্রসারিত বলে একদিকে যেমন উত্তরের শীতল বায়ু দক্ষিণে প্রবেশ করতে পারে না, তেমনি দক্ষিণের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুও উত্তরে প্রবাহিত হতে পারে না। প্রশ্ন 5, এশিয়া মহাদেশের যে কোনো দুটি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য ও তার উপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদের কি পরিবর্তন ঘটেছে তা বর্ণনা করো। উত্তর, এশিয়া মহাদেশের দুটি প্রধান জলবায়ু অঞ্চল হল নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 1. অবস্থান। এটি নিরক্ষরেখার 10 ডিগ্রি দক্ষিণ থেকে 10 ডিগ্রি উত্তরের মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ ভাগ শ্রীলঙ্কা, মালদ্বীপ, সিঙ্গাপুর প্রভৃতি দেশে এই জলবায়ু দেখা যায়। 2. জলবায়ুর বৈশিষ্ট্য। এ. সূর্যরশ্মি লম্বভাবে পড়ায় সারা বছর উষ্ণতা বেশি থাকে। বি. বাৎসরিক গড় উষ্ণতার পরিমাণ 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। সি. সারা বছরই প্রায় বৃষ্টিপাত হয়, 200 থেকে 250 সেন্টিমিটার পার বছর। ডি. এখানে সারা বছর একটি ঋতুই বিরাজ করে, তা হল গ্রীষ্মকাল। 3. স্বাভাবিক উদ্ভিদ। এ. বৈশিষ্ট্য। এই ধরনের উদ্ভিদ চিরহরিৎ, গাছের পাতা একসঙ্গে ঝরে পড়ে না এবং খুব দীর্ঘ ও কাণ্ড শক্ত হয়। 2. একই প্রজাতির উদ্ভিদ এই জঙ্গলে একসাথে জন্মায় এবং উদ্ভিদের ওপর নানা ধরনের পরাশ্রয়ী লতা, ফার্ন, অর্কিড ইত্যাদি জন্মায়। বি. উদ্ভিদ সমূহ রবার, মেহগনি, আয়রন উড, রোজ উড, পাম জাতীয় গাছ ইত্যাদি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। 1. অবস্থান। ভূমধ্যসাগরের তীরবর্তী এশিয়ার দেশ তুরস্ক, লেবানন, ইসরায়েল, সিরিয়া অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। 2. জলবায়ুর বৈশিষ্ট্য। এ. সমুদ্রের নিকটবর্তী বলে জলবায়ু অপেক্ষাকৃত আর্দ্র। বি. শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। সি. গ্রীষ্মকালীন উষ্ণতা মাঝারি 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। ডি. বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 35 থেকে 75 সেন্টিমিটার। 3 নম্বর, স্বাভাবিক উদ্ভিদ। এ. বৈশিষ্ট্য। 1 নম্বর, শুষ্ক গ্রীষ্মের হাত থেকে বাঁচবার অন্য গাছের পাতা পুরু গাছের পাতা পুরু ও মোম জাতীয় পদার্থে আবৃত থাকে। 2. কোনো কোনো গাছের ছাল পুরু এবং এইসব গাছের ফলগুলি খুব রসালো হয়। 3. গাছের শিকড় গভীর ও দীর্ঘ হয়। বি. উদ্ভিদসমূহ কর্ক, ওক, পাইন, ফার, জলপাই, আঙ্গুর প্রভৃতি। এবারে বক্সের ভেতরে আছে আরও জানো এশিয়ার জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক।
জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসের আর্দ্রতার পরিমাণ প্রভৃতি আবহাওয়া ও জলবায়ুগত উপাদানগুলির ওপর নির্ভর করে ভূপৃষ্ঠের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ও ভূপৃষ্ঠের স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ও বণ্টন। নিচের সারণীতে জলবায়ু অঞ্চলের ভিত্তিতে স্বাভাবিক উদ্ভিদের বিস্তার দেখানো হলো। জলবায়ু অঞ্চল, স্বাভাবিক উদ্ভিদমণ্ডলী, উদ্ভিদ, এটা তিনটে সারণী করা হয়েছে। জলবায়ু অঞ্চলের নিচে আছে প্রথম নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। স্বাভাবিক উদ্ভিদমণ্ডলী হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। উদ্ভিদ হচ্ছে আবলুস, মেহগানি, পোমা প্রভৃতি। তারপরে মৌসুমী জলবায়ু অঞ্চল। তারপরে উদ্ভিদমণ্ডলী হচ্ছে ক্রান্তীয়, মৌসুমী বা পর্ণমোচী বনভূমি, শাল, সেগুন, গামার, চন্দন, পলাশ, জারুল প্রভৃতি। 3 নম্বরে স্টেপ জলবায়ু, স্টেপ তৃণভূমি। উদ্ভিদমণ্ডলী হচ্ছে স্টেপ তৃণভূমি, কাঁটাযুক্ত ঝোপঝাড়, ক্ষুদ্রাকৃতির ঘাস, উইলো বৃক্ষ প্রভৃতি। সাইবেরীয় জলবায়ু, সরলবর্গীয় অরণ্য। উদ্ভিদমণ্ডলী হচ্ছে সরলবর্গীয় অরণ্য, পাইন, ফার, লার্চ, বার্চ, উইলো, অলডার, স্প্রুস প্রভৃতি। তারপরেটা তুন্দ্রা জলবায়ু, তুন্দ্রা উদ্ভিদ, মস, লাইকেন, সেজ, উইলো প্রভৃতি। এরপরেরটা ভূমধ্যসাগরীয় জলবায়ু, ভূমধ্যসাগরীয় অরণ্য, কর্ক, ওক, জলপাই, আঙ্গুর, কমলালেবু প্রভৃতি। তারপরে উষ্ণ মরু জলবায়ু অঞ্চল, মরু উদ্ভিদ, ক্ষুদ্রাকৃতি ঘাস, ক্যাকটাস বা ফণিমনসা, বাবলা, খেজুর প্রভৃতি। নেক্সট পেজ 176। প্রশ্ন 6, ইয়াংসি কিয়াং অববাহিকার ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। উত্তর, ইয়াংসি কিয়াং নদীর উৎস থেকে মোহানা পর্যন্ত সমগ্র অঞ্চলকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। পার্বত্য অববাহিকা, নদীর উৎস থেকে পিংশান পর্যন্ত পার্বত্য অববাহিকা এবং এখানে নদী গভীর গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ও নদীতে বহু জলপ্রপাত দেখা যায়। সেজুয়ান অববাহিকা, পিংশান থেকে ইচাং পর্যন্ত এটি বিস্তৃত। এই অঞ্চলের চারিদিকে সেজুয়ান আল্পস, তিব্বত মালভূমি, ইউনান মালভূমি রয়েছে। টার্নিয়ারি যুগে এখানে হ্রদ ছিল এবং ওই প্রাচীন হ্রদ ভরাট হয়ে নিম্নভূমিটি গড়ে উঠেছে। এখানকার লাল বেলেমাটির জন্য অঞ্চলকে রেড বেসিন বলে। মধ্য অববাহিকা, ইচাং থেকে হুনান পর্বত হল মধ্য অববাহিকা। বিরাট সমভূমি, নানা হ্রদ, নিচু পাহাড় নিয়ে এখানকার ভূপ্রকৃতি গড়ে উঠেছে। অঞ্চলটি নবীন পলিমাটি দিয়ে গঠিত বলে কৃষিকাজ খুব ভালো হয় এবং ধান চাষের ব্যাপক উন্নতির জন্য হুনান প্রদেশকে চীনের ধানের গোলা বলে। বদ্বীপ অঞ্চল, হুনান থেকে চীন সাগরের উপকূল পর্যন্ত ইয়াংসি কিয়াং নদীর বদ্বীপ অঞ্চল। এখানকার ভূমিভাগ সমতল এবং বহু শাখায় বিভক্ত হয়ে ইয়াংসি কিয়াং চীন সাগরে পড়ার জন্য বিশাল বদ্বীপ গঠন করেছে। বহু স্থান সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে বলে বদ্বীপ অঞ্চলকে চীনের হল্যান্ড বলে। এখানকার গ্র্যান্ড ক্যানেল পৃথিবীর দীর্ঘতম খাল। চীনের ইয়াংসি কিয়াং অববাহিকার ম্যাপ দিয়েছে। প্রশ্ন 7, ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ কি? ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিকভাবে চীনের সর্বাপেক্ষা সমৃদ্ধ অঞ্চল। কারণ কৃষির উন্নতি, বিস্তীর্ণ সমভূমি, উর্বর পলিমাটি এবং অনুকূল জলবায়ুর জন্য এই অঞ্চল কৃষিতে অত্যন্ত উন্নত। দেশের মোট ধান উৎপাদনের 75% এবং অন্যান্য শস্যের প্রায় 50% এখানে উৎপন্ন হওয়ায় এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলে। কৃষিতে আধুনিক যন্ত্রপাতি, উন্নত প্রযুক্তি ও জলসেচের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। এরপরে খনিজ সম্পদের প্রাচুর্য। চীনের অর্ধেকের বেশি খনিজ সম্পদ এখান থেকে উত্তোলিত হয়। কয়লা, আকরিক, লোহা, তামা, খনিজ তেল, দস্তা, টাংস্টেন প্রভৃতি এই অববাহিকা থেকে পাওয়া যায়। শিল্পের উন্নতি।
লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ, জাহাজ নির্মাণ, ইঞ্জিনিয়ারিং, রেশম ও বস্ত্রবয়ন শিল্পে এই অববাহিকা যথেষ্ট উন্নত। এরপরে উন্নত পরিবহন ব্যবস্থা, রেলপথ, সড়কপথ, আকাশপথ ও ইয়াংসি জলপথের মাধ্যমে এই অববাহিকাটি সুন্দরভাবে যুক্ত। ফলে মালপত্র আনা নেওয়ার ক্ষেত্রে এই পরিবহনের ভূমিকা অসীম। জনবসতি ও সুলভ শ্রমিক, অত্যধিক কৃষি উৎপাদন, সমতল ভূমিভাগ এবং জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ। ফলে শিল্পে, বাণিজ্যে, কৃষির সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব নেই। অন্যান্য এছাড়া সাংহাই, চুংকিং, নানকিং, হ্যাংচাও প্রভৃতি বন্দরের সুবিধা, উন্নত পরিকাঠামো, স্থানীয় এবং বৈদেশিক বাজারের সুবিধার কারণে এই অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধি এসেছে। প্রশ্ন ৮। জাপানের টোকিও, ইয়োকোহামা বা কিহিল শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি? অবস্থান: জাপানের বৃহত্তম দ্বীপ হনসুর দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলে জাপানের সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ এই শিল্পাঞ্চলটি গড়ে ওঠার কারণগুলি হল, এবারে পেজ 177। ১. ভূপ্রকৃতি: টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলটি গঠিত হয়েছে জাপানের বৃহত্তম কান্টো সমভূমিতে। তাই সমভূমিতে শিল্প স্থাপন, পরিবহনের সর্বাধিক সুবিধা আছে। ২. বন্দর: এখানকার টোকিও ও ইয়োকোহামা দুটি অতি বৃহৎ বন্দর। এর মধ্যে ইয়োকোহামা জাপানের বৃহত্তম বন্দর হওয়ায় বিদেশ থেকে আকরিক, লোহা, কার্পাস আমদানি এবং উৎপাদিত দ্রব্যের রপ্তানি খুবই সুবিধাজনক। ৩. খনিজ সম্পদের প্রাচুর্য: জাপানে কয়লার অভাব থাকলেও জলবিদ্যুৎ এবং পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এই অঞ্চলটি শ্রেষ্ঠ। ফলে শক্তির কোনো অভাব নেই। ৪. প্রধান প্রশাসনিক কেন্দ্র: জাপানের রাজধানী টোকিও এই শিল্পাঞ্চলের প্রায় মাঝখানে অবস্থিত বলে প্রশাসনিক ও সরকারি সুবিধা বেশি পাওয়া যায়। ৫. দক্ষ শ্রমিক: এই দেশ অতি জনঘনত্বপূর্ণ এবং প্রত্যেক শ্রমিকই তার কাজের ব্যাপারে দক্ষ এবং সাহসী। ৬. উন্নত পরিবহন ও যোগাযোগ: টোকিও, ইয়োকোহামা দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্র বন্দর। এছাড়া এদেশে সর্বত্র রেলপথ, সড়কপথ জালের মতো ছড়িয়ে আছে। তাই শিল্পোন্নয়নে এদের ভূমিকাও কম নয়। এবারে বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান ১ কিংবা ২ কিংবা ৩। আমি কে? আমি পৃথিবীর বৃহত্তম মহাদেশ। আমি কে? এশিয়া। ২. ইউরোপ ও এশিয়া মহাদেশ মিলিয়ে আমি রয়েছি। আমি একটি বৃহৎ স্থলভাগ। আমি কে? ইউরেশিয়া। ৩. আমি এশিয়ার প্রায় মাঝখানে অবস্থিত একটি মালভূমি। আমাকে পৃথিবীর ছাদ ও বলা হয়। আমি কে? পামির মালভূমি। ৪. আমার থেকে পন্টিক, টরাস, এলবুর্জ, জাগ্রোস পর্বতশ্রেণীর উৎপত্তি হয়। আমি কে? ৪ নম্বর পর্বতগ্রন্থি। ৫. প্রায় সমগ্র আরব উপদ্বীপ জুড়ে আমার অবস্থান। আমি পৃথিবীর প্রাচীন মালভূমির অংশবিশেষ। আমি কে? আরব মালভূমি। ৬. আমি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। আমি হিমালয়ে অবস্থিত। আমি কে? মাউন্ট এভারেস্ট। ৭. আমি পৃথিবীর সর্বনিম্ন ভূমিভাগ। আমাকে মৃতের সাগরও বলা হয়। আমি কে? মরুসাগর। ৮. কোনো একটি দেশের সীমানার মধ্যেই আমার উৎপত্তি। আবার ওই দেশেরই কোনো হ্রদ বা জলাশয় বা নদীতে আমার শেষ। আমিও এক প্রকার নদী। আমি কে? অন্তর্বাহিনী নদী। ৯. এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশকে আমি পৃথক করেছি। আমি কে? বেরিং প্রণালী। ১০. আমার জন্য চীনে প্রায়ই বন্যা হতো বলে আমাকে চীনের দুঃখ বলা হয়ে থাকে। আমি কে? হোয়াংহো নদী। ১১. আমার এখানে প্রতিদিন বিকেলবেলায় মুষলধারে পরিচলন বৃষ্টি হতে দেখা যায়। আমি কে? নিরক্ষীয় অঞ্চল। ১২. এশিয়ার মধ্যে দীর্ঘতম ও পৃথিবীর তৃতীয় দীর্ঘতম নদী আমি। আমি কে? ইয়াংসি কিয়াং নদী। ১৩. আমার আর এক নাম লোহিত অববাহিকা। আমি কে? সিচুয়ান অববাহিকা। ১৪.
আমি চীনের প্রধান কার্পাস বয়ন শিল্পের কেন্দ্র। আমাকে চীনের ম্যানচেস্টারও বলা হয়। আমি কে? সাংহাই। 15 আমি চীনের হল্যান্ড বলা হয়। আমাকে চীনের হল্যান্ড বলা হয়। আমি কে? ইয়াংসি কিয়াং দ্বীপ অঞ্চল। 16 আমি পৃথিবীর অন্যতম দীর্ঘ মনুষ্যসৃষ্ট খাল। আমি চীনে অবস্থিত। আমি কে? গ্র্যান্ড ক্যানাল। 17 জাপানের রাজধানী এবং জনসংখ্যার দিক থেকে জাপান তথা পৃথিবীর বৃহত্তম নগর। আমি কে? টোকিও। 18 আমাকে জাপান সরকার আদর্শ পরিবেশ বান্ধব শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমি কে? ইয়োকোহামা। 19 পারস্য উপসাগরের তীরে অবস্থিত বিশ্বের বৃহত্তম স্থলভাগের তেলখনি অঞ্চল। আমি কে? ঘাওয়ার। 20 আমি বিশ্বের বৃহত্তম সমুদ্রগর্ভে অবস্থিত তেলকূপ। আমি কে? সাফানিয়া। 21 আমি পাললিক শিলাস্তরে সঞ্চিত থাকি। আমাকে তরল সোনা বলা হয়। আমি কে? পেট্রোলিয়াম বা খনিজ তেল। 22 দক্ষিণ পশ্চিম এশিয়ার 12টি দেশ নিয়ে আমাকে গঠন করা হয়েছে। বিশ্বের বাজারে খনিজ তেলের মূল্য নির্ধারণ ও যোগান সুনিশ্চিত রাখাই আমার কাজ। আমি কে? ওপেক। 23 আমি বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী দেশ। আমি কে? সৌদি আরব। 24 আমি সঞ্চিত খনিজ তেলের পরিমাণ অনুসারে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছি। আমি কে? সৌদি আরব। এরপরে কেন, কিভাবে? 1 নম্বর নিরক্ষীয় বৃষ্টি অঞ্চলে চিররোহিত বৃক্ষ দেখা যায়। উত্তর, এশিয়ার দক্ষিণ পূর্বাংশে সারা বছর ধরে প্রচুর পরিচলন বৃষ্টিপাত হয় এবং অত্যধিক উষ্ণতা বিরাজ করে। তাই অতিরিক্ত জল আহরণকারী দীর্ঘকায় উদ্ভিদগুলির পাতা অতিরিক্ত সালোক সংশ্লেষ ও বাষ্পমোচনের জন্য বৃহৎ আকৃতির হয়। সারা বছর বৃষ্টি হওয়াতে গাছের পাতাও একসঙ্গে একটি নির্দিষ্ট ঋতুতে ঝরে না, সারা বছর ধরেই, এটা পেজ 178, একটু একটু করে ঝরতে থাকায় নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের চিরসবুজ ভাব সারা বছর ধরেই থাকে। 2 নম্বর এশিয়ার নিরক্ষীয় অঞ্চলের বনভূমিতে বৃহদাকার পত্রযুক্ত চিরহরিত উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। উত্তর, এশিয়ার নিরক্ষীয় অঞ্চলের বনভূমিতে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। অত্যধিক বৃষ্টিপাতের ফলে গাছে যে অতিরিক্ত জল সঞ্চিত হয় তা বাষ্পমোচন প্রক্রিয়ায় বের করে দেওয়ার জন্য গাছগুলিতে বড় বড় পাতা জন্মায়। বড় পাতায় ছিদ্র বা স্টোমাটা সংখ্যাও বেশি হয়। এর ফলে গাছ থেকে বাষ্পমোচন প্রক্রিয়ায় অতিরিক্ত জল বের করা সহজ হয়। এছাড়া এই অঞ্চলের বনভূমিতে গাছগুলি থেকে সারা বছর ধরে অল্প অল্প করে পাতা ঝরে পড়ে। এই কারণে বনভূমিতে চিরহরিত বা চিরসবুজ উদ্ভিদের প্রাধান্য দেখা যায়। 3 নম্বর ইয়াংসি কিয়াং অববাহিকা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ। উত্তর, অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সর্বোন্নত অঞ্চল হল ইয়াংসি কিয়াং অববাহিকা। এই অঞ্চলটির এরূপ সমৃদ্ধির কারণগুলি হল: 1 অনুকূল জলবায়ু, উর্বর মৃত্তিকা ও উন্নত জলসেচ ব্যবস্থার সাহায্যে এই অঞ্চলে সব জাতীয় ফসল উৎপাদন করা হয়। 2 ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের অন্যতম খনিজ সমৃদ্ধ অঞ্চল। 3 এই অঞ্চলে কার্পাস বয়ন, জাহাজ, লৌহ ইস্পাত, রেশম বয়ন, সিমেন্ট, কাগজ প্রভৃতি বহুবিধ শিল্প গড়ে উঠেছে। 4 এখানকার অভ্যন্তরীণ জলপথের সাথে রেল ও সড়ক পরিবহন ব্যবস্থাও খুব উন্নত। 5 ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের সর্বাপেক্ষা জনবহুল অঞ্চল হওয়ায় সুলভ শ্রমিক ও বাজার পাওয়া যায়। 6 এই অঞ্চলটি চীনের অন্যতম পর্যটন ক্ষেত্র। 4 নম্বর ইয়াংসি কিয়াং অববাহিকা ঘন জনবসতিপূর্ণ। উত্তর, ইয়াংসি কিয়াং অববাহিকা চীনের সর্বাপেক্ষা জনবহুল অঞ্চল। আয়তনে এই অববাহিকা চীনের প্রায় 1/5 স্থান (18 লক্ষ বর্গ কিলোমিটার) অধিকার করলেও এখানে চীনের প্রায় 1/4 প্রায় 30 কোটি অধিবাসী বাস করে। এখানে এত জনবসতির কারণগুলি হল: 1 কৃষি সমৃদ্ধি, 2 খনিজ সম্পদের প্রাচুর্য, 3 শিল্পোন্নতি, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 বৃহৎ বন্দরের প্রাচুর্য, 6 মনোরম জলবায়ু ইত্যাদি।
শব্দের ধাঁধা। প্রথম, রা মৌ ম সি ন, মৌসিন রাম। 2, ইয়া ই শি রে উ, ইউরেশিয়া। 3, তো আ লি না ইয়া, আনাতোলিয়া। 4, ই কি ল রা উ, কিউরাইল। 5, রিসা বে ইয়া, সাইবেরিয়া। 6, টি ফ্রেস ই স উ, ইউফ্রেটিস। 7, রে ন নু স র দি ন, স্বর্ণরেণুর নদী। 8, ইয়া সে অ জু ন কা ব বা হি, সেজুয়ান অববাহিকা। 9, হা ই কো ইয়ো মা, ইয়োকোহামা। 10, কো হা ল ফা ত, হাফাতকেল। 11, ল দু ন বে খা জে, জেবেল দুখান। 12, ইয়া সা নি ফা, সাফানিয়া। এবারে তথ্য মৌচাক পূরণ। দ্রাঘিমা ও সময় সংক্রান্ত তথ্য মৌচাকটি পূরণ করো। এটা 5টা দেওয়া রয়েছে। 1 নম্বর বক্স 5টা করা আছে, তা থেকে ভরতে হবে। 1 নম্বর, 1960 সালে 14 সেপ্টেম্বর ওপেক গঠিত হয়। 2 নম্বর, বর্তমানে ওপেকের সদস্য দেশের সংখ্যা 12টি। 3 নম্বর, পৃথিবীর মোট প্রায় 77 তেল এরা রপ্তানি করে। 4 নম্বর, ওপেকের প্রধান কার্যালয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে অবস্থিত। 5 নম্বর, এরা বিশ্ব বাজারে তেলের দাম নির্ধারণ করে। এবারে ধারণা মানচিত্র তৈরি। 1 নম্বর, আর্মেনীয় গ্রন্থি থেকে নির্গত পর্বত শ্রেণীগুলি দেখাও। আর্মেনীয় গ্রন্থি 4টে করা হয়েছে, 4টে রাউন্ড করা হয়েছে ওখান থেকে নিয়ে। প্রথমটা পন্টিক, দ্বিতীয় টরাস, তৃতীয় এলবুর্জ, চতুর্থ জাগ্রোস। 2 নম্বর, পামির গ্রন্থি থেকে নির্গত পর্বত শ্রেণীগুলি দেখাও। এটাতে 7টা করা হয়েছে, মাঝখানে পামির গ্রন্থি, তাতে আবার নিয়ে 2টো গোল, 1 নম্বর 2 নম্বর গোল, আর 5টা বক্স। গোলে প্রথমটা হিন্দুকুশ, দ্বিতীয়টা সুলেমান। তারপরে বক্সগুলোতে 3 নম্বরে তিয়েনশান, 4-এ আলতিনতাগ, 5-এ কুনলুন, 6-এ কারাকোরাম, 7-এ হিমালয়। পেজ 179। আবার 3 নম্বর, এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চলের ধারণা মানচিত্র লেখো। এশিয়ার মধ্যভাগের পার্বত্য অঞ্চল একটা রেক্টাঙ্গুলার বক্স করা হয়েছে, তাতে 6টা লাইন নিয়ে 6টা গোল 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 করা হয়েছে। প্রথমটা হচ্ছে তুরানের নিম্নভূমি, দ্বিতীয়টা হচ্ছে সাইবেরিয়ার সমভূমি, তৃতীয়টা শিল্ড সমভূমি, চতুর্থ আরবের মালভূমি, 5ম দাক্ষিণাত্যের মালভূমি, 6 ইন্দোচীন মালভূমি। এবারে লাস্ট শব্দছক সমাধান। ওপর নিচ, এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসি কিয়াং, পাশাপাশি। 2 নম্বরে, এই নদীর তীরে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে, টাইগ্রিস। 3 নম্বরে, একে পিত নদী বলা হয়, হুয়াংহো। 4 নম্বরে, এটি এশিয়ার দক্ষিণ বাহিনীর দীর্ঘতম নদী, মেকং। এরপরে দ্বিতীয়টা সূত্র ওপর নিচ। 1 নম্বর, 0 ডিগ্রি অক্ষরেখায় দেখা যায় যে জলবায়ু নিরক্ষীয়। 2 নম্বর, রাশিয়ার উত্তরের সমভূমি, সাইবেরীয়। 3 নম্বর, মঙ্গোলিয়ার জলবায়ু, মঙ্গোলীয়। এবারে পাশাপাশি 4 নম্বরে আছে ভূমধ্যসাগরের তীরবর্তী জলবায়ু, ভূমধ্যসাগরীয়। এবারে 5-এ আছে লাস্ট 23.5 ডিগ্রি অক্ষাংশে অবস্থিত জলবায়ু, এটা ক্রান্তীয়। পেজ 179 শেষ হলো। সেই সঙ্গে 9ম অধ্যায় এশিয়া মহাদেশ এখানেই শেষ করলাম। পরের অংশ পরের ফাইলে, ওটা 10ম অধ্যায় শুরু করব।